As you well know, many women and girls were attacked brutally by Hamas on October 7th, and they have testified to the gender-based violence that they both experienced and witnessed. As a global community, we must respond to weaponized sexual violence wherever it happens with absolute condemnation. There can be no justifications and no excuses. Rape as a weapon of war is a crime against humanity. Such atrocities have no place in any society or any conflict. It is outrageous that some who claim to stand for justice are closing their eyes and their hearts to the victims of Hamas. খবরের বার্তা পক্ষ থেকে খবর আলাপে রুমি রোমান আছে। আমরা এতক্ষণ শুনছিলাম হিলারি ক্লিন্টনের একটা ভিডিও বার্তা, তিনি গত রাতে পাঠিয়েছেন জাতিসংঘের ভিডিও মেসেজ, এবং এটার মূল বক্তব্য হলো যে হামাসকে নিয়ে তাদের যত কনসার্ন। হ্যাঁ, এবং এখানে তিনি যেটা দাবি করেছেন সেটা হচ্ছে যে হামাস সেখানে ধর্ষণের অভিযোগ এনেছে এবং এটা একটা যুদ্ধ অপরাধ, এবং এই যুদ্ধ অপরাধটা গোটা বিশ্ব দেখছে না, সুতরাং তাদের যে তারা নজরে পড়ছে না, এটা নিয়ে তার একটা আক্ষেপ বলা যেতে পারে। কিন্তু এখানে কি এই যুদ্ধটার মধ্যে কি খালি হামাস একা? এটার মধ্যে তো আরো একটি পক্ষ আছে, ইসরায়েল তো অবশ্যই আছে। তো সেইখানেও তো এটা তো একটা টোটাল যুদ্ধ, সেখানে বক্তব্যটা একটু একতরফা মনে হলো না? এটা অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, উনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি যখন বলবেন উনি তো এটা সবার পক্ষ হয়ে বলবেন। এখানে আমি যে জিনিসটা আমরা বলতে চাই, আমাদের মনে হয় আমরা বলতে পারি এটাকে একটা আমেরিকান স্টাইল। এই কারণে যে গত 2 মাসের যদি খতিয়ান আমরা দেখি, আজকের খবর হচ্ছে গাজায় 16,000 মানুষ কমপক্ষে মারা গেছে, তার মধ্যে হচ্ছে 12,000 শিশু। সুতরাং আমরা তো তার দৃষ্টিতে শিশু হত্যাকে কোনো অপরাধ দেখছি না। গত 2 মাসে আজকের খবর, এর মধ্যে 12,000 শিশু। সুতরাং শিশু হত্যা তার দৃষ্টিতে আমরা দেখলাম না যেটা একটা যুদ্ধ অপরাধ। সেখানে ব্যাপক হারে নারী নির্যাতন হয়েছে, এবং হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মসজিদ, গির্জা কিচ্ছু অবশিষ্ট নেই। এবং সেগুলো নিয়ে কিন্তু কোনো না, সেটা নিয়ে কোনো কথা নেই। হামাস নিঃসন্দেহে আমাদেরকে স্বীকার করতে হবে, হ্যাঁ হামাস যেটা করেছে সেটা অপরাধ। হামাস ধর্ষণ করেছে, ধর্ষণ আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী অবশ্যই যুদ্ধ অপরাধ হিসেবেই স্বীকৃত, কিন্তু সেটা কয়টা কেস এবং ইসরায়েলের দ্বারা কয়টা কেস, এবং এখানে 2টা পক্ষ বিবদমান, এবং এক পক্ষের কথা বলা হচ্ছে, আরেক পক্ষের কথা তিনি বেমালুম বলে গেলেন। আমার কাছে একটা জিনিস মনে হয় যে হামাস তো নিজেদেরকে একটা সংগঠন, এবং তারা ইসলাম কায়েম করবে, তাদের অধিকার প্রতিষ্ঠা করবে ইত্যাদি নানান কিছু, এবং হামাস জঙ্গি গোষ্ঠী হিসেবে অন্যান্য গোটা বিশ্ব তাদেরকে দেখে। যদি আমরা এই জঙ্গি গোষ্ঠী এটার ভিতরে কি হামাস কেন হামলা করলো সেটার ভিতরটা যদি দেখতে চাই, তাহলে তো এটা প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল, এটা দুইটা দেশের যে ভূখণ্ড নিয়ে যে লড়াই, সেটারই একটা ধারাবাহিক। প্যালেস্টাইন তারা হামাসের ব্র্যাকেটে আসছে, সেটাকে আমরা বা যারা বলছেন গণতন্ত্রের নানা রকমের বয়ান দিচ্ছেন আমাদেরকে, তারা হামাসকে ওই যুদ্ধ অপরাধী দল বলে কোটান করছে। এটা কি আসলে এই ট্যাগিং করার কারণে কি তারা এই সুযোগটা পেয়ে গেছে? যদি এটা ইসরায়েল আর ফিলিস্তিন হতো, তাহলে কি মোর অফ আমরা আরো অনেক শক্ত গলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কি সমালোচনা করতে পারতাম? সেটা এটা ডিপেন্ড করে, কিন্তু হামাসকে তারা আসলে কোট আনকোট ট্যাগ করেছে, এবং হামাস কিন্তু আসলে এটা ব্যাকগ্রাউন্ডটাও এরকম। হামাস কিন্তু বলেই নিয়েছে যে না, তাদের আর কোনো উপায় যেহেতু ছিল না, তারা বলেছে যে তাদেরকে আসলে সশস্ত্র সংগ্রামেই যেতে হবে, এটা তারা ডিক্লেয়ার করে এসেছে। সুতরাং এই ডিক্লারেশনের ভিত্তিতেই হামাসকে কিন্তু আসলে একটা সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, এবং তাদের কর্মকাণ্ডকে ওইভাবেই দেখা হয়। কিন্তু আমি এই প্রসঙ্গটা আজকে আমি আবার একটু ফিরতে চাই। আমি এটাকে কেন আমেরিকান স্টাইল বললাম,
এখানে একটা জিনিস আমাদেরকে সামনে লক্ষ্য করতে হবে, আমেরিকার সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন। এখন এই যে গাজার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাইডেন প্রশাসন একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। দুদিন আগের খবর হচ্ছে ওখানে যে সুইং স্টেটগুলো আছে, সেই সুইং স্টেটে যে মুসলিম মেজরিটি, তারা বাইডেনকে অলমোস্ট না করে দিয়েছে। এখন তাদের আগামী এই নির্বাচনের চিন্তা আছে, এবং আর এই গাজার যে গন্ডগোলটা হচ্ছে বা এই হত্যাযজ্ঞ হচ্ছে, সেটাকে কিন্তু শুরুতে আমেরিকা বলেছে যে ওদের একটা বিখ্যাত স্লোগান আছে, সেটা হচ্ছে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্স। এই যে এটা কথা বলে তারা ইসরায়েলকে সবসময় সমর্থন দিয়ে আসছে। এই যে ইসরায়েলের সমর্থন এবং এই যে শিশু হত্যা নিয়ে কথা, এই যে গণহত্যা নিয়ে কথা, এটা নিয়ে আমেরিকার একটা বিশ্বব্যাপী তো তার একটা নিন্দা হয়েছে, তার নিজের দেশেও একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এখন আমি বলবো যে এটা এক ধরনের শিফটিং স্টেটমেন্ট, যে যার মাধ্যমে নির্বাচনের বিষয়টাকে একটুখানি পথটাকে একটু জাস্টিফাই করা তাদের যে ভুলটাকে। আমার নির্বাচনে তো তাদের কল্যাণের একটা ব্যাপার। হ্যাঁ, এটা মার্কিন নির্বাচন তাদের মানে মানে এটা একটা ফ্যালাসি না, মানে অন্যান্য নির্বাচনে তারা কিভাবে ইন্টারপ্রেট করে, জলঘোলা করে, তারা তাদের মতবাদ দেয়, অনেক কিছু। নির্বাচন আসলেই তাদের একটা কূটকৌশল আমরা দেখতে পারি। আর বাংলাদেশে তো নির্বাচন আসলে নাকের এখানে আছে, আমরা শুধু ভোটটা দিতে যাবো আর কি এই সামনের মাসে, এইরকম। সেই আমরা যদি আরো 3-4 মাস বা 6 মাস আগে এই তৎপরতা, মার্কিন তৎপরতাটা দেখি, তো বাংলাদেশে অন্যতম দল, প্রধান বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দল ইত্যাদি, সেগুলোর বাইরে সবচেয়ে বেশি আলোচিত নাম হলো পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত। এবং প্রত্যেক নির্বাচনের আগে, রুমি আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আমরা কাদের কাদের নাম জানি, আমাদের বাংলাদেশের মানুষ এত ইন্টারেস্টিংলি প্রত্যেকের নামেরই একটা সহজ একটা ইয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন যখন ছিলেন তখন বিউটি আপা, বা হ্যারিকে টমাস, তখন তাকে আবার একটা অন্যভাবে চিনতেন, মানে একটা বিশেষ নাম দিয়ে তাকে চিনত। তার মানে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন অ্যাম্বাসেডার, মার্কিন যুক্তরাষ্ট্রের যে এত এত প্রত্যক্ষ এবং বলা যায় নগ্ন একেবারে যে, আর এবার তো পিটার হাসের ব্যাপারটা নিয়ে তো তার রীতিমতো ধমক খেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, অন্য দেশ থেকে। ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারত তার অবস্থানও ব্যাখ্যা করেছে তাকে। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু না, রোহিঙ্গা ইস্যু নিয়ে এখানে কথা বলে, এখানে আমার ধারণা এখানে অ্যাকচুয়ালি আমেরিকা কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে অঞ্চল ভেদে তাদের কিন্তু স্ট্র্যাটেজি আলাদা। এখানে হ্যাঁ, পাকিস্তানে তাদের অনেকটা উল্টো। হ্যাঁ, এখানে এখানে তো আঞ্চলিক রাজনীতির বিষয় আছে। মিয়ানমারের বিষয়টাতে তারা অবশ্যই অং সান সুচির পক্ষে ছিল এবং অং সান সুচির রাইট নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু কেন যেন বা এখানে যখন দেখা যাচ্ছে যে চায়না কথা বলছে না, ভারত কথা বলছে না, এবং তখন তারা একটু সুবিধা বুঝে একটু চুপ করে আছে। এবং আরেকটা জিনিস, রোহিঙ্গাদেরও তো মানবাধিকার, হ্যাঁ, তারাও তো গণতন্ত্রের ভাগিদার। আমরা যখন নাকি বাংলাদেশের মতো একটা ছোট দেশ যখন এত বড় একটা জনগোষ্ঠীকে আশ্রয় দিল, তাদেরকে ঢুকিয়ে দিল, গত কয়েক বছর মানে 2017 থেকে 23 বছর হয়ে যাচ্ছে, তেমন কোনো কিন্তু কার্যকরী কোনো কিছু নেয়নি। আমি 3 বছর পরে একজন আমেরিকান ফটোগ্রাফার বাংলাদেশে আসছিলেন, তার একটা প্রদর্শনী হয়েছিল আনজান্স প্রসেসে। আমি তাকে কিন্তু জিজ্ঞেস করেছিলাম এই কথাটা, সে কিন্তু আমাকে বলেছে যে আসলে বাংলাদেশ যেটা করেছে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি কেন ভাবতে পারো না? বলে এই কাজটা কোনোদিন কোনো ইউরোপিয়ান কান্ট্রি করবে না, আমেরিকা করবে না, কেউ করবে না, তোমরা তোমাদের বর্ডার খুলে দিয়েছো। গ্রিসের সময় মানে গ্রিসের বেল আউটের সময় জার্মান চ্যান্সেলর তখন ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল, হ্যাঁ অ্যাঙ্গেলা মার্কেল, তিনি অনেক সমাদৃত হয়েছেন। এবং সিরিয়া ইস্যুতেও তো জার্মানিতে এই এগেইন অ্যাঙ্গেলা মার্কেল তিনি কিন্তু অনেকে আশ্রয় নিতে পেরেছিল ওই সময়, সেগুলা বলতে হবে। কিন্তু যে আমেরিকান ব্যাপারে, আমেরিকান স্টাইল কিন্তু বলছি, তো একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে অনেক, যেমন বড় ইস্যু নিয়ে আমাদের গার্মেন্টস এর শ্রমিকরা ঠিক মতো
বেতন পায় কি পায় না, বা তাদেরকে, যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো মোটামুটি আমেরিকান বায়ারদের উপরে নির্ভরশীল। বায়াররা কিন্তু 1 টাকা বাড়াবে না, বা বাড়ানোর বার্গেন করতে গেলেই তার অর্ডার ক্যান্সেল। অন্যদিকে ওখানে আপনার ইয়ে করতে হবে, রাইট দিতে হবে, লেবার রাইট, অমক তমক ইত্যাদি। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিরাট ঘনত্বর ইন্ডাস্ট্রি, এবং সেখানে একটা সামান্য একটা ইস্যুতে যদি কিছু একটা হয়, তাহলে তো পুরো গার্মেন্টসটা আমাদের মুখ থুবড়ে পড়বে। আমরা আমাদেরকে সবসময় বোধহয় দয়া রাখতে চাই। হিলারি ক্লিন্টনের যখন ইন্টারভিউ দিয়েছিলাম 2012-তে, হ্যাঁ আমার মনে আছে এটা, তখন বোধহয় আপনার সাথে কথাও হয়েছে এটা পুরো একটা বিষয়। গার্মেন্টস ইস্যুটা নিয়ে কথা হয় নাই, কিন্তু আমি খুবই অবাক হয়ে গেছিলাম। এটা ব্যাক স্টেজের একটা মানে ঘটনা, যেটা আমার বলা হয় নাই। আমি খুঁজতে খুঁজতে ছবিগুলো পেয়ে গেলাম। কেউ একজন দূর থেকে তুলেছিল যে স্টেজে মানে যাব, হিলারি ক্লিন্টন একদিক থেকে যাবেন, আমি আরেক দিক থেকে যাব, ওরকম একটা রিহার্সাল করা ছিল। ওমা হঠাৎ করে দেখি মুনি মুনি আসা। তারপরে দেখলাম যে হিলারি ক্লিন্টন যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে আমার তো এই দিক থেকে ঢোকার কথা, ওনার তো ওই দিক দিয়ে ঢোকার কথা। এনিওয়ে আমি সামনে গেলাম, এবং তখনকার কয়েকটা ছবি, আমিনুল ইসলাম নামের একজন সাভারের একজন গার্মেন্ট শ্রমিক নেতা, তার তাকে খুঁজে পাওয়া যায় না, সেগুলো মিসিং, এবং সেটা নিয়ে একজন ওখানকার গার্মেন্টস কর্মীকে হাজির করা হয়েছে, এবং ব্যাক স্টেজে হিলারি ক্লিন্টনের কাছে কেঁদে সে ব্যাপারটা বলার চেষ্টা করছে। তো উনি ঠিক বুঝতে পারছিলেন না, এবং ওখানে আমেরিকান এম্বাসির অনেক লোক মানে অনেকে ছিলেন, কিন্তু আমি জানি না উনি আমাকে কেন ডাকলেন এরকম করে, যে আমি আরেক পাশ থেকে এসে আমাকে বললেন যে কি হয়েছে আমাকে একটু বলো। তো আমি এটা ব্রিফ না যে আমার কি বলতে হবে, আমি সাংবাদিক হিসেবে যতটুকু জানি আমি সেটা বলেছি। আমি ইসলাম তো আমার কাছে, আমি তো সাংবাদিক, আমি তো কভার করি, আমাদের কাছে তো এমন কোনো নেতা নয়। আর তার এই পারিবারিক কোনো কারণে উনি নিখোঁজ, নাকি তার কোনো অন্য কোনো শত্রুতা ছিল, নাকি গার্মেন্টস শ্রমিকদের কোনো অধিকারের কথা লাস্ট 1 বছরে কোনো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে, এটা তো মানে আমরা আসলে ওই মেইন স্ট্রিম ইয়েতে কভার করি নাই। আমি ওরকমই তাকে বর্ণনাটা করলাম। তো পরে আমার তার পরবর্তী সময়ে আমেরিকার যত মানে এই ধরনের অনেক ইস্যুকে আমাদের কাছে হয়তো নন ইস্যু, আমাদের কাছে মনে হয় যে এটা আমেরিকার জন্য ইস্যু না, বরং মোর অফ আমাদের অনেক বড় বড় ইস্যু আছে। এত হাজার হাজার শ্রমিক আছে, তারা যাতে ন্যায্য মূল্যটা পায়, সেটার জন্য যেন দামটা বাড়ানো, সেগুলো আমাদের কাছে মনে হয় যে আমেরিকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসে বলবে যে না আমি আমেরিকাকে বলে দিব যে তোমাদের দাম বাড়িয়ে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। এগেইন আমরা তো রিসেন্টলি তো এখন তো পররাষ্ট্রমন্ত্রী কদিন আগে এই ধরনেরই একটা উচ্ছন্ন হুমকি দিয়েছেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে তারা নজর রাখছেন। গণতন্ত্রের কথা যদি বলি, গণতন্ত্র এখন প্রত্যেক দিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ বাংলাদেশ নিয়ে প্রশ্ন থাকে, এবং বাংলাদেশ নিয়ে প্রশ্ন থাকে বিএনপি বিরোধী দল অন্যতম, তারা তাদের একজন সাংবাদিক বা তাদের জন্য কাজ করেন এমন একজন সংবাদকর্মীকে ওখানে ঢোকাতে পেরেছেন। তারা খুবই এটাও একটা রাজনীতির অংশ আমি মনে করি, এটা তাদের কম্পিটেন্স। প্রতিদিন গিয়ে একই মানে প্রশ্ন করেন, এবং সেগুলো নিয়ে আমি জানি না পুরো ব্রিফিংটার মধ্যে অন্যান্য দেশ, ইভেন গাজা, এখনকার ইস্যু, ইউক্রেন ইস্যু কতখানি জায়গা পায় আমি জানি না। বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে একতন্ত্র, বাংলাদেশে অমক সমক অনেক কিছু। গণতন্ত্র নিয়েও তখন আমি ফট করে একটা প্রশ্ন করেছিলাম হিলারি ক্লিন্টনকে। ওটা অবশ্য আমার মানে ওটা তো একটা সেট ইন্টারভিউর মতো, যে আমি একটা প্রশ্ন করতে পারবো, 2টা প্রশ্ন করতে পারবো, কিন্তু ব্যাপারটা একটু কেমন জানি হয়ে গেছিল যে অডিয়েন্স থেকে প্রশ্ন আসার মাঝখানে অনেকক্ষণ সাইলেন্স। ওই সাইলেন্সটা আমি আমার উপস্থিত বুদ্ধিতে আমি যতটুকু পেরেছি আমার সাংবাদিকতা। তখন এই গণতন্ত্রের প্রশ্নে উনি তখন কি বললেন আপনাকে? আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশে যখন কি কোনো গণতন্ত্র বা এরকমই একটা কিছু জিজ্ঞেস করেছিলাম যে কেন তোমাদের কাছে মানে নালিশ করা হয়, হ্যাঁ মানে হোয়াই ইজ দ্যাট, মানে এটা তো আমি অনেক সুইট এন্ড সফট ভঙ্গিতে জিজ্ঞেস করেছিলাম। তো
উনি সেটার একটা জবাব দিয়েছে যে তাদের বেটার। আমরা একটু শুনতে পারি এটা। দেখি। Well, Madam Secretary, I have a question. Whenever we talk about our internal politics, we seek U.S. Advice. Why is that? Well, you know, I think that for people who believe in democracy, the United States is now the longest lasting democracy in the world, and we're very proud of that. But there's also a recognition that we didn't get there overnight. We didn't just wake up in 1789 and say everything is solved. We had a lot of problems. I mean, we had slavery still. We didn't empower women until the 20th century. We had to fight a civil war to end slavery, and we had to keep working on our civil rights movement to recognize the human dignity of every person. We had to work on religious tolerance. The United States is a very religious country, but it's also a very pluralistic country. We are doing a big push through our embassy to create more study opportunities for young people from Bangladesh. So I think people look to us, and we do not claim to be a perfect nation. We are very conscious of our own shortcomings, maybe not as publicly as sometimes we should be, but we know that we have work still to do, and we take that seriously. But we also want to be helpful to people who strive for freedom and democracy, who want to respect human rights and human dignity, who want to build a market economy, who want to have a responsive government. So I think people ask for our help. We offer our help. We don't want to be interfering in the internal affairs of countries, but we do have a lot of experience about what works and what sustains democracy and what undermines it. So, we will continue to offer whatever support we can to what you're doing here. So it's totally a friendly advice, not any pressure or. Well, we know that all we can do is offer advice. It's ultimately up to any country whether to take it or not. But I want to stress something I said in my press conference. The United States is investing significant sums of money in Bangladesh. And one of the reporters said, well, why are you doing that? We're investing in helping you improve agricultural production through our Feed the Future program. We're investing in helping you build health systems through our Global Health Initiative. We're investing in technology and other approaches to mitigating climate change. We're working with various groups within Bangladesh on economic projects and other things. So why do we do that? Well, we do believe that spreading democracy is good for the world. We believe that. Now, sometimes the decisions democracies make are not ones that you or I would make, but we think over the long run, having people empowered, given their rights, is the best form of government that has been invented. It certainly beats all the others. And so we think a strong democracy here that is able to realize the aspirations of your people is not only good for you, but it's good for the kind of world we would like to see. And that's our hope. প্রকাশ্যে এরকম করে দাবি করে করতে পারছে না, তাদের গণতন্ত্রে অনেক প্রবলেম আছে। আর কি প্রবলেম সেটা তো আসলে ট্রাম্প সেটা আমরা দেখেছি, দেখিয়ে দিয়েছে। 6 জন যে ট্রাম্পের নির্বাচনের পরপরই ক্যাপিটাল হিলে যে ঘটনা, 6 জন মানুষ। হ্যাঁ, এবং এটা সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায়, সবচেয়ে সিকিউর জায়গা। অবাক তারপরে গণতন্ত্র সব জায়গায় তারা যাচ্ছে, গণতন্ত্রের বিদ্যালি করছে। হ্যাঁ, অবশ্যই। কালকেও লাস্ট যেটা ম্যাথিউ মিলার, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, লাস্ট যে তার আলোচনা ছিল, সেখানে কিন্তু বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশের ফলাফল নিয়ে ওনারা মাথা ঘামাচ্ছেন না, কিন্তু একটা কিন্তু কথা খুব সিগনিফিকেন্ট। তারা বলছে তারা যে কথাগুলো বলেছে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, তারা তা বলতেই থাকবে। They will continue their perception. Okay, we appreciate যদি জনগণের স্বার্থে হয়, মানে ভোটটা
পার্টিসিপেটরি হয়, সবাই অংশ নেয়, সবাই চায় টুকু পর্যন্ত যদি থাকে তাহলে সেটা আমরা জনগণের পক্ষে আমরা খুশি। অবশ্যই। কিছু আছে আজকে আর তেমন কিছু নেই। এটাই হিলারির এই বিষয়টি আজকে ব্যাপকভাবে আলোচিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আজকে তো ওরা জো বাইডেনও একই জিনিস দাবি করেছেন, এবং তারা যেটা সেখানে বলতে চাচ্ছেন যে একজন যারা নাকি বা হামাসের বন্দিদশা থেকে ফিরে আসছেন তাদের মধ্য থেকে একজন এটা দাবি করেছে। এটা কিন্তু চুলচেরা প্রমাণ নাই, কিন্তু অথচ আরেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে যে এই যে বন্দি বিনিময় হলো, সেখানে কিন্তু দুই পক্ষেরই থেকে আমরা খবর পেয়েছি হামাসের হাতে যারা বন্দী ছিল তারা ফিরে গিয়ে কিন্তু বলেছে যে তাদের কোনো অসুবিধা হয়নি, তাদেরকে তারা কোনো ধরনের নির্যাতন করেনি এবং তারা ভালো ছিলেন। হ্যাঁ, এই প্রথম কিন্তু এটা হঠাৎ করে এটা বলা হচ্ছে যে হিলারি এটা দাবি করার পরেই কিন্তু যে প্রেসিডেন্ট বাইডেন তিনি বললেন যে না, তিনি এটা জেনেছেন এবং তিনি এটা নিন্দা জানাচ্ছেন। হিলারি একটা ভিডিও মেসেজ দিয়েছিল, সেটার মানে পাল্টা বাইডেন সেটার একটা সমর্থন দিয়েছেন। আর এভাবেই কথায় কথা বাড়ে, এবং কথায় কথায় বোধহয় যদি উচিত কথাটা এবং ঠিক মানুষের গণতন্ত্রের পক্ষে এবং মানবতার পক্ষের কথাটা যেন চালিত হয়, সেটি আমরা আমেরিকার থেকে সবসময় আশা করি। খবর আলাপ এখানে করছি, একটা খবরই থাকুন।